अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। आऊज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम। बिस्मिल्लाहिर रहमानिर রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের আজকে দ্বাদশ অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশ ও নাগরিকতা নিয়ে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে। প্রথমেই আসি, আঞ্চলিক সহযোগিতাটা কী। বর্তমান আধুনিক যুগে কোনো দেশ এককভাবেই কিন্তু তারা স্বয়ংসম্পূর্ণ নয়, বা কোনো দেশ এককভাবেই তাদের নিজেদের প্রয়োজন মেটাতে সক্ষম নয়। কাজেই একে অপরের উপর নির্ভরশীল হতে হয়। সেখান থেকেই আসলে সহযোগিতার ধারণার সৃষ্টি হয়েছে। আমাদের দেশে বিভিন্ন ধরনের সহযোগিতা সংস্থা রয়েছে। এর ভিতরে অন্যতম হলো জাতিসংঘ। পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রি এই জাতিসংঘের সদস্য। বাংলাদেশের সদস্য 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এছাড়াও বিভিন্ন ধরনের সংস্থার সহযোগিতা সংস্থা রয়েছে, যেমন সার্ক, ইইউ, তারপর আসিয়ান। এগুলোর কাজ হচ্ছে সদস্য রাষ্ট্রসমূহের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা, যৌথভাবে কাজ করা। এখন আমরা আলোচনা করব আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব এবং ক্ষেত্র। আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব কী? আধুনিক বিশ্বের রাষ্ট্রসমূহ একে অন্যের উপর নির্ভরশীল। বিভিন্ন রাষ্ট্রের সমস্যা বিভিন্ন রকমের। কোনো রাষ্ট্রের পক্ষে এককভাবে তাদের নিজেদের প্রয়োজন মেটাতে সক্ষম নয়, একে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। সেই ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব হচ্ছে যে তাদের নিজেদের বিভিন্ন সমস্যায় যে একটা রাষ্ট্র জর্জরিত থাকে, সেই সমস্যা নিয়ে একে অপরের সমস্যা নিয়ে কাজ করা এবং সমস্যার সমাধান করা। এর ফলে কি হয়? রাষ্ট্রের জনগণের কল্যাণ এবং উন্নয়ন হয়। একই অঞ্চলের অনেকগুলো রাষ্ট্র নিয়ে আসলে আঞ্চলিক সহযোগিতার সৃষ্টি হয়। প্রতিবেশী দেশ নিয়ে মূলত আঞ্চলিক সহযোগিতা সংস্থার সৃষ্টি হয়। এর ফলে যৌথ উদ্যোগে একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি সমস্যা দূরকরণে যৌথভাবে উভয়ই লাভবান এবং উন্নয়ন হয়। এবার আসি আঞ্চলিক সহযোগিতা সংস্থার গুরুত্ব। আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসলে গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। এখন আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা করা সম্ভব। এবং আঞ্চলিক সহযোগিতা সংস্থার ক্ষেত্র অনেক। সময়ের পরিসরে সময়ের সাথে সাথে ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। এখন আসি আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রসমূহ, যেমন শিল্প বাণিজ্য, তারপরে পর্যটন, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, মানব সম্পদ উন্নয়ন ও বিনিময়। এছাড়াও রয়েছে যেমন শিক্ষা, চিকিৎসা, জলবায়ু পরিবেশের উন্নয়ন। এগুলো হচ্ছে মোটামুটি আঞ্চলিক সহযোগিতা সংস্থার ক্ষেত্রসমূহ। এসব ক্ষেত্রে পরস্পর দেশসমূহে একে অপরের সাথে সহযোগিতা করে। যেমন নিরাপত্তা বিষয়ে তোমরা জানো যে আমাদের দেশে যেমন পেঁয়াজের উৎপাদনটা কিন্তু কম হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইন্ডিয়ার থেকে পেঁয়াজের আমদানি করতে হয়। তো এটা আসলে আঞ্চলিক সহযোগিতার ফলেই কিন্তু বিভিন্ন সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়, যার ফলে একটি দেশের সমস্যা যৌথভাবে সমাধান করা যায়। এছাড়াও বিভিন্ন দেশে এরকম সহযোগিতা সংস্থা রয়েছে। এখন আমরা আলোচনা করব আমাদেরই একটি সংস্থা, তোমরা হয়তো নাম শুনছো, যার নাম হচ্ছে সার্ক। সার্ক সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি। SAARC। সার্ক আসলে কি? সার্ক হচ্ছে, যদি আমরা পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এশিয়ার দক্ষিণে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে নিয়ে আসলে সার্ক গঠিত হয়েছে, যাকে বলা হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তো আমরা এটার পুরো নামটা জেনে নিই। পুরো নামটা হচ্ছে সাউথ এশিয়ান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে সার্কের ফুল মিনিং কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যার বাংলা অর্থ দাঁড়ায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
তাহলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এটা দ্বারা বোঝা যায় যে এশিয়ার দক্ষিণে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে নিয়ে এই সার্ক গঠিত হয়েছে। সার্ক মূলত গঠিত হয়েছে বাংলাদেশের উদ্যোগে 1985 সালের ডিসেম্বর মাসে। তো বাংলাদেশ এর সদস্য, এছাড়াও সদস্য রয়েছে যেমন প্রতিবেশী দেশ ভারত, তারপরে ভুটান, নেপাল, এছাড়াও রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এছাড়া পর্যবেক্ষক দেশ হিসেবে মিয়ানমার সার্কের সদস্য রয়েছে। সার্কের আসলে মূল উদ্দেশ্য কি? সার্কের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা। শুধু অর্থনৈতিক সহযোগিতাই নয়, এখন বর্তমানে সমাজ, শিক্ষা, প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে তারা একে অন্যের সহযোগিতা করছে। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ঠিক আছে, তাহলে সার্কের ফুল মিনিং হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যার বাংলা অর্থ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এবং এর সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এবারে আসি সার্কের উদ্দেশ্য। সার্কের আসলে উদ্দেশ্য কি? সার্ক গঠনের উদ্দেশ্য, সার্ক গঠনের উদ্দেশ্য, লক্ষ্য, উদ্দেশ্য। লক্ষ্য ও উদ্দেশ্য। অর্থাৎ সার্ক গঠনের আমাদের উদ্দেশ্য কি? প্রথমে আসি সার্কভুক্ত দেশসমূহের জীবনযাত্রার মান উন্নত করা। সার্কভুক্ত দেশের অনেক দেশই কিন্তু দেখা যায় অর্থনৈতিক দিক থেকে তারা একটু নিচে রয়েছে, সেই সব দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। যেমন বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার পরপরই কিন্তু তাদের অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ সব দিক থেকে একটু তারা নিচে ছিল। তো বাংলাদেশ কিন্তু সার্কের সদস্য 1985 সালে গঠন করছে, কিন্তু তখনও বাংলাদেশের অবস্থা অতটা উন্নত ছিল না, যার কারণে বাংলাদেশের উদ্যোগেই কিন্তু এই সার্ক গঠিত হয়েছে, বাংলাদেশের উদ্যোগে 1985 সালে। তাহলে যেসব দেশে বিভিন্ন সমস্যা, যেমন হতে পারে খাদ্য, নিরাপত্তা, খাদ্য যেমন কিছু কিছু জিনিস যেমন আমাদের দেশে বেশি উৎপাদন হয়, অন্য দেশে কম হয়, আবার অন্য দেশে বেশি উৎপাদন হয়, আমাদের দেশে কম হয়। তাহলে এরকমের যেসব বিষয়গুলো আছে একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটা ব্যালেন্স করা। এর ফলে কি উভয় দেশের জনগণই কি তারা উভয় দেশের জনগণই লাভবান হয় এবং তারা উভয় দেশের জনগণ এক্ষেত্রে সুবিধা লাভ করে। এরপরে আসো দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে মুক্ত বাণিজ্য। মুক্ত বাণিজ্য, দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে মুক্ত বাণিজ্য। আসলে মুক্ত বাণিজ্য কি? যেমন বিভিন্ন দেশের আমরা নাফটা সাফটা চুক্তির কথা জানি, যে অবাধে মুক্ত বাণিজ্য করতে পারলে কি বিভিন্ন দেশে দেখা যায় বাণিজ্য করতে গিয়ে শুল্ক অনেক বেশি পরিমাণে শুল্ক আরোপ করে, যার ফলে কি সেখানে একটা জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। যদি সার্কের দেশসমূহের মধ্যে যদি মুক্ত বাণিজ্য করা যায় এবং শুল্ক আরও কমানো যায়, তাহলে কিন্তু কি দুটি দেশের সার্কের দেশগুলোর মধ্যে কি উন্নয়ন করা সম্ভব, ফলে তারা অর্থনৈতিক দিক থেকে অনেক লাভবান হবে। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই কি মুক্ত বাণিজ্য চালু করতে হবে, শর্তগুলো শিথিল করতে হবে। এরপর আসো কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা। এবার আসো সার্কভুক্ত দেশসমূহের মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। মানে আত্মনির্ভরশীলতা হচ্ছে নিজেদের উপর স্বয়ংসম্পূর্ণ।
এগুলোর জন্য পরস্পরকে সাহায্য সহযোগিতা করা। এরপরে সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা। এরপর বিরাজমান যে বিভিন্ন সমস্যা রয়েছে সার্বভৌম দেশের, সেই সমস্যাগুলো নিয়ে কাজ করা। যেমন আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে, ইন্ডিয়ার সাথে আমাদের অনেক বিরাজমান বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে কাজ করা এবং সেই সমস্যা সমাধানের জন্য আমাদের উপায় বের করা। তাহলে কি আমরা উভয় দেশেই লাভবান হব এবং উভয় দেশের সম্পর্কেই একটা সুসম্পর্ক বজায় থাকবে। এবার উভয় দেশের নিরাপত্তাও বিধান করা, যেমন মাদক চোরাচালান এগুলো যে হয়, এগুলো আমরা যদি সার্কভুক্ত দেশসমূহ সবাই একসাথে মিলেমিশে কাজ করি, তাহলে কি এগুলো এই মাদক চোরাচালান এছাড়াও অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া, এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে আঞ্চলিক সহযোগিতা সংস্থার উদ্দেশ্যই হচ্ছে একে অন্যের সহযোগিতা করা, যাতে উভয় দেশের জনগণ লাভবান হয়, অর্থনৈতিকভাবে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে। এরপরে রয়েছে নিরাপত্তা, কৃষি, বাণিজ্য, সকল ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করা। আজকে এ পর্যন্তই থাকবে। আগামী দিনে তোমাদের আমি পড়াবো আসিয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে সার্ক কি এবং সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো। আসলে আঞ্চলিক সহযোগিতা হচ্ছে একই অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রসমূহ নিয়ে যে সহযোগিতা সংস্থা গঠিত হয়, সেটি হচ্ছে আঞ্চলিক সহযোগিতা, মানে অঞ্চল ভিত্তিক। মূলত আঞ্চলিক সহযোগিতা সংস্থা যে একই অঞ্চলের প্রতিবেশী রাষ্ট্রসমূহ নিয়ে গঠিত হয়, যার কারণে প্রতিবেশী দেশগুলোকে সহজেই সহযোগিতা করা যায়। সেক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো গঠিত হয়। তাহলে শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আসিয়ান এবং ইউরোপীয় ইউনিয়নে। তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।